পরিচিত হয়ে নামটা আপনার? জিনিয়া সুলতানা, আর তার নাম হচ্ছে মিতু। সো মিতু, বয়স কত আপনার? 39। তাই আপনার জন্মদিন কত? আমার ঢাকাতেই জন্ম, মিরপুরে, হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু আমি আমার জন্ম বেড়ে ওঠা সব হ্যাঁ হ্যাঁ মিরপুর। ঢাকাতে। শুরু করেন আপনি। আচ্ছা, একেবারে ছোটবেলা থেকেই বলি, মানে যতটুকু মনে পড়ে, মানে আমাকে যেদিন আব্বু প্রথম স্কুলে নিয়ে যায়, মানে আমার আব্বুর খুব ড্রিম ছিল যে আমরা পড়াশোনায় খুব ভালো করব। মানে স্কুলে নিয়ে যাওয়াটা আমার আব্বুর কাছে অনেক বেশি উৎসবের মতো ছিল। আমার আব্বু আসলে এমন একটা মানুষ ছিল যার লেখাপড়া ছাড়া পুরো পৃথিবী মানে পুরো অন্ধকার, মানে শুধু খালি লেখাপড়ার দিকে ওনার ফোকাস। আর ওনার হচ্ছে কি, উনিও ওনার পারিবারিক কিছু দায়িত্ববোধ, উনি হচ্ছে ওনার ফ্যামিলির বড় ছেলে ছিল, ওই দায়িত্ববোধের কারণে আসলে নিজে যেভাবে লেখাপড়া করতে চেয়েছিল ওইভাবে মন খুলে পড়াশোনাটা অত করতে পারেনি, যতটুকু পেরেছে ওইভাবে সব রিসোর্স গুলো হাতের কাছে ছিল না। তো যার কারণে উনার ওই যে ওইখানে অপ্রাপ্তিটা সে আমাদের মধ্যে খুব মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতো। তো ছোটবেলায় যখন ক্লাস 2-তে পড়তাম, মানে আমাকে ভর্তি করেছিল একবারে ক্লাস 2-তে। তো যখন ক্লাস 2-তে পড়তাম তখন আমার আব্বু ক্লাস 5-এর বই কালেক্ট করে করে পড়াতো। মানে আমার আব্বু সবসময় অ্যাডভান্স পড়ে রাখবে, মানে একটা ক্লাস যাতে এগিয়ে না, মানে যতটুকু পর্যন্ত। হ্যাঁ, তো ক্লাস 2-তে যখন আমি পড়তাম, আমার মামা ছিল ক্লাস 5-এ পড়তো তখন। তো আমার মামাকে, মানে আমাকে দিয়ে অঙ্ক করে আমার মামাকে বলতো যে দেখছো ও ক্লাস 2-তে পড়ে পারে। কিন্তু আমার মামা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট ছিল, পরবর্তীতে উনি এসএসসিতে স্টার পেয়েছে আর অনেক ভালো রেজাল্ট করেছে, এমন না যে উনি ড্যাম ছিল এই জন্য, এরকম না। তো যাই হোক, তো মানে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। তো ক্লাস 5 পর্যন্ত আমি ভালোই এক্সপেকটেশন ফিল আপ করতে পারছিলাম, কারণ ক্লাস 5 পর্যন্ত ওই যে মানে ক্লাস 5-এ আমাদের সময় তো প্রাইমারি স্কুলে তো এত অ্যাডভান্স ছিল না পড়াশোনা। আমার আব্বু ক্লাস 5-এ আমাকে ভয়েস ন্যারেশন এগুলো সব কমপ্লিট করে ফেলছিল। মানে তো ওই সময় যখন সে চাচ্ছিল আমি ওইভাবে করতে পারছিলাম। ক্লাস 6 থেকে উঠে গন্ডগোল লেগে গেছে, তখন আর আমি মানে হচ্ছে আমার আব্বুর সাথে আর অ্যাডজাস্ট করতে পারি না। আমার ক্লাস 6-এ উঠে আমার আব্বু হচ্ছে 9-এর গ্রামার বই কিনে দিছে প্রথম। মানে ক্লাস 6-7-এর গ্রামার বইও কিনে দেয় নাই, মানে একবারে নাই। উনি হচ্ছে সবসময় নিজেও, হ্যাঁ উনি নিজেও এরকম করতো, নিজের সময়েও নিজে পড়াশোনা এরকম করতো। কিন্তু ব্যাপার হচ্ছে আমার আব্বু যতটা ব্রিলিয়েন্ট ছিল আমি এতটা ব্রিলিয়েন্ট ছিলাম না, আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম। তো আমার আর কি প্রবলেম হতো, তো আমার আব্বুর হচ্ছে পেপার কাটিং নিয়ে আসতো, তখনকার সময় বোর্ডে স্ট্যান্ড করতো, পেপার কাটিং নিয়ে আসতো যে বাবা মা দুই পাশে বসা মেয়ে, খুব ইন্সপায়ার্ড করতো। তো আমার হচ্ছে ওইটা একটা চাপ ছিল। কিন্তু মানে আমার আব্বুর হচ্ছে মানে দিন রাতে আছে না যে পড়ার একটা টাইম টেবিল, ওরকম আমার আব্বুর কথা হচ্ছে পড়তেই বসে থাকবে সারাদিন। তো বিকেল বেলা দেখা যেত যে আমার ফ্রেন্ডরা খেলা করছে, আমি যে জানালার পাশে পড়তে বসিয়েছে, আমি ওই আব্বু তো বুঝাচ্ছে, আমার তো মন পড়ে আছে যে বাইরে গিয়ে একটু খেলা দেখবো এরকম। তো ওই যে দেখা যেত যে মনোযোগ দিতে পড়াটা বুঝতাম না, তাকিয়ে থাকতাম বাইরের দিকে। আর আমার আব্বুর একটা প্রবলেম হচ্ছে, খুব বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা খুব বেশি ব্রিলিয়েন্ট টিচার হয় না, এটা আমি আমার আব্বুকে দেখে বুঝছি। মানে এরা আসলে খুব সহজে সবকিছু বুঝে ফেলে। তো যখন স্টুডেন্টকে পড়াতে যায় তখন তার ব্রেনের ক্যাপাসিটিটা আর বুঝে না, এইটা একটা প্রবলেম। তো আমার আব্বু এত মানে ভালো ছিল পড়াশোনায়, এবং আমি এটা অনেক জায়গা থেকে এটার হচ্ছে প্রমাণ পেয়েছি। কিন্তু ওই যে বললাম, মানে একটা পড়া একবারে বেশি দুইবার সে বুঝাতে রাজি না। আর আমি তো ওই যে ছোটবেলায় ছিলাম, তো পড়াশোনার গুরুত্বটা অত বুঝতাম না। আর আব্বু যখন এত অ্যাডভান্স করাচ্ছিল, আমার আর লোড নিতে অসুবিধা হচ্ছিল। তারপরে আর স্বাভাবিক, আব্বু যখন বুঝাতো আমি বুঝতাম না, আব্বুর তো মেজাজ চড়ে যেত। তো মারধর শুরু হইলো, এবং মানে মারধর হচ্ছে কি চরম পরিমাণ, মানে আছে না যে ছোটখাটো মারধর এরকম। আর একটা সময় হতো কি, আমি বই নিয়ে বসলেই চেষ্টা করতাম, আমার আবার টবিতার দিকে একদম ছোটবেলা থেকে ঝোঁক ছিল, আমি বই নিয়ে বসলে হয় বাংলা নিয়ে বসতাম, নাহলে সমাজ বিজ্ঞান এগুলো নিয়ে। মানে অঙ্ক আর ইংলিশ আমার কাছে, মানে আমি জানি যে অঙ্ক আর ইংলিশটা নিয়ে বসলেই আমার আব্বু ধরে আমার পিটাবে, কারণ আমি তো ভালো করে পারবো না। তো টিচারও রেখে দিত না, কারণ আমার আব্বুর কথা হচ্ছে যে টিচার আসবে, ঘড়ি ধরে ঘন্টা ধরে চলে যাবে, ভালো করে পড়াবে না। এবং এটা আমি এখন আমার জীবনে এটা হচ্ছে প্রমাণ পাচ্ছি। আমার আব্বুর মন হতো না, আই বের হয়ে যাও। তো আমি বের হয়ে যেতাম, আর মনে করেন বের হয়ে গেলে সারাদিন ঘুরপাক। আমি দুই একটা ঘটনা বলি, এখানে আর বেশি বাড়াবো না, কারণ আজকের টপিকটা আমার এটা না। তো মানে এরকম যে আমাকে একদিন, আমি ঈদের দিন সকালবেলা, তখন ক্লাস 5-এ পড়ি, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, সবসময় তার এত সকালে উঠি না, জানি যে এখনের ঈদটা আর আমাদের ওই সময়ের ঈদটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আমরা তো বছরে একটা খুব সুন্দর ড্রেস পেতাম, 3 মাস আগে থেকে প্ল্যান করতাম যে ওই ড্রেসটা পরলে কোথায় যাব, কিভাবে সাজবো। তো ওই সময় আমি এত সকালে উঠাতে আব্বু বলছে, মাসি তুমি তো ভালোই
আজকে এত সকাল সকাল উঠে গেছো, তাহলে একটু পড়তে বসো। হুম। এখন আমার তো ক্লাস 5-এ বসে, এখন আমি বুঝি যে আব্বু আসলে আমাকে একটু টেস্ট করতে চাচ্ছিল যে আমি বসি কিনা, কিন্তু ওই সময় তো ওইটা আসলে আমার বোঝার মতো বয়স ছিল না। আমি বইটা ঠিকই নিয়ে এসে বসছি, কিন্তু ঝাড়া মেরে নিয়ে এসে বসছি। এখন আমি কেন ঝাড়া দিলাম, আমি কেন মানে একটু ঝাড়ি মেরে বইটা কেন রাখলাম, আই বের হয়ে যাও, বাসা থেকে বের হয়ে যাও, বাস বের করে দিল ঈদের দিন। মনে করেন আমার জন্য, আমার আবার ইমিডিয়েট একটা ছোট বোন ছিল, মানে আমরা 3 বোন। আমার ইমিডিয়েট ছোট বোন হচ্ছে আমার থেকে প্রায় 6-7 বছরের ছোট, আর তারপরেরটা হচ্ছে আমার থেকে 10 বছরের ছোট। তো ওই সময় যখন আমার 6 বছরের ছোট বোন আর আমি, তখন ওই সময়ের জন্য আম্মু এত সুন্দর একটা ড্রেস কিনে দিছিল, মানে আমি 4 মাস আগে থেকে প্ল্যান করতেছি আমি আর আমার বোনের সেম ড্রেস একসাথে পরবো। তো আব্বু তো এই ঝামেলা করে করলো কি, আমরা বের করে দিল, ঈদের ড্রেস শোকেসে তালা মেরে রেখে দিছে। আর এখন আমার ছোট বোন ঘুম থেকে উঠে বলতেছে কি, মা আজকে নাকি ঈদ। তো ও আর কি আমাদের ঘরে কোনো ঈদের আমেজই দেখতে পাচ্ছে না। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ইয়ে করো, পরে ওর জামাটা ওকে পরতে দিছে। একই রকম জামা আমার বোন পরে ঈদ করতে পারছে না, কিন্তু আমি পরতে পারিনি। এবং পুরো দিন এরকম ছিল, পুরো দিন এটা তো অনেক বেশি শাসন। শুধু তাই না, মনে করেন সারা দিন আমাকে তো ঘরে ঢুকতে দেয় নাই। আমি আমাদের বাড়িওয়ালা আন্টির ঘরে বসেছিলাম, এই একটা কর্নারে বসে বসে ওনাদের ঘরে টিভি দেখছিলাম। এর মধ্যে সবচেয়ে প্যাথেটিক যে ব্যাপারটা, আমার এক ক্লাসমেট চলে আসছে আমাদের বাসায়। এখন আসছে, ও তো আমার আম্মু আব্বুরে সালাম করবে। এখন ওরে তো আমি বলতে পারি না যে আমার আম্মু আমার বাসা থেকে বের করে দিছে, আর বলতে চাই তুই ঈদের ড্রেস পরিস নাই কেন। এখন আম্মু আমারে অনেক কষ্ট করে অন্য আরেকটা ড্রেস বের করে দিছে, ওটা তো আর ঈদের মা বোধহয় খুব ভয় পেত আপনার বাবাকে। হ্যাঁ, আমার আব্বু খুব রাগী ছিল। আমার আব্বুকে আমার দাদা ভাইও মোটামুটি ভয় পেত, এরকম চাচারও। এবং আমার আব্বু আসলে মানে পার্সোনালিটিফুল মানুষ ছিল, এমন না যে খুব খালি মেজাজটাই ছিল, এরকম না, মানে আসলে মানুষ হিসেবে ভালো ছিল। কিন্তু আমার আব্বুর লাইফে অনেক ডিপ্রেশন ছিল আসলে। আমি এখন যেটা বুঝি, ওই সময়টা বুঝতাম না, না হলে আরেকটু ভালো রিয়াক্ট করতাম হয়তো বাবার সাথে। ওই সময় আমার আব্বু মানে ব্যবসায় অনেক টাকা লস টস খেয়ে একদম একাকার, মানে আমার আব্বু প্রচন্ড ডিপ্রেসড ছিল। এবং আমি বাসায় ছিলাম, আমার আব্বু ছিল, মানে আমার আব্বুর সমস্ত মানে জীবনের যত ডিপ্রেশন সব এসে আমার উপর পড়তো। আর আমার এই যখন একটু বোঝা শুরু করলাম, তখন খালি দেখতাম যে মানে বলতো আব্বু, দেখো হয় ভারে কাটতে হয়, নাহলে ধারে কাটতে হয়। আমার আম্মুরে বলতো, মানে হয় রূপে না হয় গুণে একটা কিছু থাকতে হয় স্পেশাল। তো আমি তো দেখতে ভালো না। তো আমার আব্বুর মানে আপনার এই মেসেজটা কোন বয়সে ঢুকেছে আপনি দেখতে ভালো না? ক্লাস 4-5-এই বুঝে গেছি যে আমি দেখতে ভালো না। এবং এটা আপনার পারিবারিক কথাবার্তা শুনে পারিবারিক ভাবে, এবং এইটার মানেই না যে আমার আব্বু আমাকে নেগলেক্ট করতো না, মানে একটা চাপে থাকতো আমার আব্বু যে আমার মেয়েটা সুন্দর না, তাহলে আমার মেয়ের এমন কিছু যোগ্যতা আরো বেশি বেশি করে দিতে হবে যেন লাইফে অনেক বেশি স্ট্রাগল করতে না। আমরা যে পরিমাণ যে ধরনের পরিবারে বড় হয়েছি, তাতে এই ধরনের ডিসকাশন খুব ইজি। এগুলো এখন কিন্তু চাইল্ড সাইকোলজিতে এগুলো খুবই সেন্সিটিভ বিষয়। বাচ্চার মানসিক অবস্থাতে এই ধরনের ডিসকাশন কত বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শিশু মানসিক বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথাবার্তা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সময় বাবা মায়ের এই যে ডিসকাশনগুলো, এগুলো মনে করতে এগুলো লাইফের একটা পার্ট, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো শুনেই তার অভ্যস্ত, এই ম্যাচুরিটি নিয়ে তা বড় হবে। কিন্তু আজকালকের যুগের ছেলেমেয়েদের ক্ষেত্রে এগুলো ডিসকাশন ইজ ভেরি রেয়ার, এবং এটা করা উচিত না বলেই মনে করেন শিশু বিশেষজ্ঞরা। বিশেষ করে ওনার ক্লাস 4-5-এ যদি ওনার মাথায় ঢুকে যায় যে আমি দেখতে সুন্দর না, এবং এক ধরনের হীনমন্যতা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক ওই জায়গাটা থেকে। আমি জানি না ওনার ক্ষেত্রে কি হয়েছে বা উনি কিভাবে নিয়েছেন বিষয়গুলো। তারপরে কি হলো? না, প্রচন্ড হীনমন্যতা কাজ করতো। তবে মানে আমাদের 3 বোনের মধ্যে আমি সবচেয়ে দেখতে খারাপ, আমার বাকি বোনরা এত খারাপ না দেখতে। আপনি কি বড় সবার? হ্যাঁ, আমি বড়। আমার আব্বু হচ্ছে ফ্যামিলির বড়, এবং আমি তার ঘরে বড়। মানে আপনাকে নিয়ে কি এরকম কোনো টেনশন ছিল ছোটবেলাতে যে ওকে বিয়ে শাদী কোথায় দিব, বা ওর বিয়ে শাদী না, মানে আমার আব্বু চাচ্ছিল যে এমন আমার ভিতরে এমন কোনো একটা স্ট্রেংথ তৈরি হোক যেন আমার ওই অসৌন্দর্যটা চাপা পড়ার মানে এটা যেন আপনার দুর্বলতা হিসেবে না হয়। কিন্তু আমার তো আসলে ওই সময় উনি আসলে যে প্রসেসে গেছে সেই প্রসেসটা রং। আমি আমার জায়গা থেকে ঠিক আছে, এটা আপনার খুবই ভালো উদ্দেশ্য ছিল বাবা হিসেবে, কিন্তু তার মানে এই না যে একটা বাচ্চাকে ঈদের দিন এত স্ট্রেস দিয়ে ফেলবো যে ঈদের দিন তাকে আমি একটা জামা পরতে দিব না। দেখেন ওনার কিন্তু লাইফে একটা মেমোরি হয়ে গেছে এটা। তারপরে এই যে ঘটনাটা বললাম, এটা সবচেয়ে লোয়েস্ট, অনেক বড় বড় কিছু হয়েছে। এর চাইতে যে আরো কত বিশাল বিশাল পানিশমেন্ট আমি পেয়েছি, ওইগুলো আসলে এখানে বললে আমার মনে হয় না বলাটা ভালো হিসেবে। মানে আমার বাবার প্রতি ভালোবাসা, অশ্রদ্ধা, এগুলো হচ্ছে পরের বিষয়। আমি একদিন মনে আছে, আমাদের বাসা মিরপুর 2-এ স্টেডিয়ামের কাছে, আমি একদিন হাঁটতে হাঁটতে সত্যি মানে একদম বাসা থেকে সিদ্ধান্ত নিয়েই গেছি যে আমি আজকে দূরে কোথাও চলে যাবো, একদম বাসা থেকে প্ল্যান করেই গেছি যে আমি বাসা থেকে দূরে চলে যাবো কোথাও। তো হাঁটতে হাঁটতে এখন খুব হাসি পায় ভাবলে, আসলে খুব বেশি দূর
যাইনি। আমাদের বাসায় ওখানে পাশে লাভ রোড আছে, ওই পর্যন্ত গেছিলাম, কিন্তু এখন লাভ রোডটা যেরকম একদম ঝকঝকে তকতকে ওরকম তখন ছিল না, একদম খুব ঝোপঝাড়, তারপরে রাস্তার মাঝখানে একদম বেড়ার কিছু ঘরটর। তো ওইখানে যাওয়ার পর আমার হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখি যে আমি আর রাস্তা চিনি না। পরে আমি হাঁটতে 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 আবার ঘুরতে, মানে আমি আর আমার বাসায় ফেরত আসতে পারিনি, কিন্তু আমার একটা ফ্রেন্ডের বাসা পর্যন্ত আমি চিনতে পেরেছিলাম, গিয়েছিলাম। তো এছাড়াও আমার মানে মাঝে মাঝে মনে হতো সুইসাইড করে ফেলি, মানে ওই সময় যা হয় আর কি। কোন ক্লাসের মানে 7-8 আমার আব্বুকে আমি আমার আব্বু কিন্তু খুব আদরও করতে, এমন আমি আজকে শুধু খালি খারাপ গল্পগুলো বলছি না, মানে যেদিন দেখতো যে আমি খুব ভালো করে পড়ছি, আমি সেদিন তার মন ভালো থাকতো, ভোর সকালে উঠে দেখতাম আমার আব্বু সারা রাত পড়েছে, মানে আমার আব্বু 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি এরকম। মানে আর বইয়ের A to Z কোথায় কি নোট করা লাগবে, মানে চাইতো যে সবকিছু লোকমা তুলে আমার সামনে দিবে, আমি শুধু পড়বো আমার আব্বুর মতো এরকম। কিন্তু আমার ওই রকম আসলে মেধাটা বাকি 2 বোনের ক্ষেত্রে ওই জিনিসগুলো আমার ওই 2 বোনের ক্ষেত্রে হয়নি। কেন? আমার আব্বু হচ্ছে, আমি ক্লাস 9-10 পড়ি সময় আমার আব্বু লিবিয়া চলে গেছিল। তো আমার মানে বোনদের গুড লাক যে ওরা আর কি আমার আব্বুর শাসনটা পায় নাই। আর আমার আব্বুর আরেকটা বিষয় ছিল, আমার আব্বু সবসময় বিশ্বাস করতো যে আগের লাঙ্গল যেদিকে যায় পরের লাঙ্গল সেদিকে যায়, এবং সমস্ত টর্চারিং এসে আমার উপর পড়তো। তো দেখা যেত যে আমার আব্বুকে আমরা ঈদের দিন সালাম করতে যেতেও ভয় পেতাম। আমি মানে সালামটা করতে গেলে আমার আব্বু কি রিয়াক্ট করবে, এটাও একটা বিষয়। আমার ছোট চাচা আমাকে খুব আদর করতো। এবং একটা জিনিস হচ্ছে কি, আমাদের পুরো ফ্যামিলির মধ্যে, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, মানে ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো ছিল। আমার আম্মুর সাথে আমার ফুপির বা আমার দাদা ভাই দাদু আপার, তারপর আমার চাচাদের, কখনো আমি এখনো পর্যন্ত, আমার প্রায় 39 এজ, তার মানে ওনারও অনেক বয়স, কখনো দেখি নাই যে আমার দাদু ব্রু কুচকে আমার মার সাথে একটা কথা বলেছে, বা আমার মার কোনো একটা অভিযোগ আছে আমার ফুপু চাচা দাদা ভাই, ইভেন আমার দাদা ভাই মারা যাওয়ার সময় আমার আম্মুর জন্য 2 হাত তুলে দোয়া করে গেছে এরকম। মানে ক্লাস 9-10 আব্বু বিদেশ চলে গেল। বিদেশ চলে যাওয়াটা আমার জীবনে, মানে ওই দিন আমি ঈদ করছি, মানে সবাই জিজ্ঞেস করতে তোমার আব্বু নাকি বিদেশ গেছে, আর আমি তো মানে মহা খুশি, মানে বাবা বিদেশ চলে গেলে তো মানুষের কষ্ট লাগে, আমি তো মহা খুশি, আমি মুক্ত পাখির মতো উঠতে পারবো, আমার ইচ্ছা মতো আমি বাসায় ঢুকতে পারবো। আব্বু থাকতে তো এরকম হতো যে নিজের ঘরের টেলিভিশন দেখার জন্য আমার চুরি করে ঘরে ঢুকতে হতো। আলিফ লালা তো তখনকার সময় অনেক স্পেশাল ছিল, ওইটাও দেখতে দিত না। তো মানে অনেকে বলতো এটা কি তোমার আপন বাবা, মানে এত মারধর করতো যে এলাকার সবাই জানতো যে আমার আব্বু মানে। হ্যাঁ, তারপরে মানে সৎ বাবা কিনা। তো এই ব্যাপারটা আমি আজকে উঠাতামই না, কিন্তু এটা সমস্যাটা আমি আরো যেটা সাফার করেছি, আমি অনেক বড় হওয়ার পরে হচ্ছে আমার আব্বুর এক বন্ধু আসছে। তো আসার পরে আর আমার আব্বুর একটা সমস্যা ছিল কি, মারবে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু কার সামনে মারবে সেটাও না। আছে না যে খুব ঘরোয়া পরিবেশে মারধর করলো, কে আছে সামনে, মেহমান টেহমান কিচ্ছু না, ধরে মন মানে রাগ উঠেছে ব্যাস পেটানো শুরু করে দিল এরকম। আর পেটানো মানে কি ছোটখাটো লাঠি টাঠি না, আমি আর কি অনেক বিস্তারিত বলতে চাই না। তো যাই হোক, পরে উনি আমাকে একদিন এসে মানে আমার আম্মুর সামনে বলতেছে, উনি একটু বোকাশোকাই ছিল, তো বলতেছে মিতুকে তো ছোটবেলায় মানে পুরো ওর আব্বু পুরো কুকুরের মতো পিটাইতো। আপনি চিন্তা করেন, আমি তখন অনার্সে পড়ি, এরকম একটা বয়সে গিয়ে যখন আমি ছোটবেলার এই কথাটা শুনবো, তখন আমার কতটুকু পেইন হইতে পারে। আমি ছোটবেলায় যে মাইর খাইতাম সেইটা আমার কষ্ট লাগে না, এই যে এখানে সে বললো একটা মেমোরি ক্রিয়েট হয়ে গেছে মনে করেন। আর সবচেয়ে বড় কথা, আমি তো জানি আমারে কেন মারতো, শুধু লেখাপড়াটা ছাড়া আমার আব্বু জীবনে আমার আর কোনো কিছুর জন্যই মারে নেই। টেনে গিয়ে এক সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়ে গেল, ওইটা আমার জীবনে একটা খুব জরুরি ধাক্কা ছিল। আব্বুকে একটা চিঠি লিখছিলাম যে আব্বু আপনি আমার এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি লিখছিলাম যে আব্বু এইচএসসিতে আপনি আমার কেমন রেজাল্ট আশা করেন। আমার আর মানে ওই যে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের মধ্যে এইচএসসি লিখে ফেলছে। আমার আব্বু ওই চিঠি লাল কালি দিয়ে গোল দিয়ে সে লিবিয়া থেকে ওই চিঠি আবার ফেরত পাঠাইছে। মানে একটু মানে আমার আব্বু একটু অদ্ভুত টাইপের মানুষ ছিলেন। তো যাই হোক, এরপর থেকে আমার জীবনে আর এসএসসি এইচএসসি ভুল হয় নাই। তো ফুপি হচ্ছে মানে মাঝে মাঝে আমার মনে আছে সন্ধ্যাবেলা ছাদে গিয়ে শেখাতো যে দেখো আমরা দেখতে সুন্দর। আমার ফুপি মানে আমরা আমাদের পুরো ফ্যামিলিতে আমরা সবাই মোটামুটি কালো, কেউ এত একদম সুন্দর না কেউ খুব একটা। তো আমার ফুপি শেখাতো যে দেখো আমরা দেখতে ভালো না, তো আমাদের যদি একবার কোনো কারণে মান সম্মান চলে যায়, হ্যাঁ কোনো একটা যদি একটা ব্যাড রেকর্ড হয়ে যায়, এইটা কিন্তু আসলে রিমুভ করা যাবে না। অন্যরা হয়তো যদি যারা খুব সুন্দর এদেরটা হয়তো রিমুভ হয়ে যাবে, কিন্তু আমাদের যেহেতু একটু দুর্বলতা আছে, আমাদের কোনো একটা ব্যাড রেকর্ড হয়ে গেলে কিন্তু এটা আসলে রিমুভ করা যাবে না। আর আমার তো এই দিকে ডাইভার্ট হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমারে আসলে এত আমি চোখে পড়ার মতো ছিলাম না দেখতে, আর আমারও আসলে ওইদিকে মানে
এত বেশি আগ্রহ ছিল না বলতে আমি দুর্বল ছিলাম দেখে আমার ওইদিকে আগ্রহ ছিল না আর কি। এমন না যে আমি খুব যোগ্য ছিলাম তারপর আগ্রহ ছিল এরকম না, আমার আসলে ওই অ্যাবিলিটি ছিল না, এই জন্য। মানে উনি ওনার যোগ্যতা নিয়ে সচেতন ছিলেন, মূল কথা হচ্ছে এটা। উনি জানতেন, উনি মনে করেছেন যে আমি তো আসলে দেখতে ভালো না, আর এত বেশি কনস্ট্রেইন, এত বেশি মানে কনজারভেটিভ এনভায়রনমেন্ট বড় হয়েছি, সুতরাং আমার ওদিকে চিন্তা করার কোনো সুযোগই নাই। মানে এটা আসলে ওনার অ্যাডোলেসেন্স বয়সে একটা ছেলেকে ভালো লাগার জায়গাটা উনি বোঝাচ্ছেন, আমি যদি ভুল না করে থাকি, রাইট? প্রেম প্রীতির যে জায়গাটা, জি। ওই সময় থেকে আমার এটা মনে হতো যে আমি একটা ভালো জব করব, রান্না বান্না কিছু আমি তো ঘর সংসার করবোই না, আমার রান্না বান্না তো শেখার দরকার নেই। মানে আমি করবেন না হচ্ছে- কেন? মানে মানে বিয়ে সাথে হবে না আপনার? মানে আমার বিয়ের সাথে হবে না দেখে আমি ওই প্রতিযোগিতায় নামবোই না। চিন্তা করেন, ওনার পার্সোনালিটি পুরো ডাউন করে দেওয়া হচ্ছে। উনি দেখতে এত অসুন্দর যে ওনার বিয়ে শাদী হবে না, এরকম চিন্তা ওনার মাথায়। হবে না। আর আমি হচ্ছে মানে নিজের ওই প্রেস্টিজটা ওখানে পাংচার করতে যাবো না, করবো না, মানে ওই সেক্টরটাতে আমি আসলে নাম লেখাতেও চাই না, প্রতিযোগিতায় নামতেও চাই না। তো যাই হোক, এরপরে হচ্ছে কি মানে এর মধ্যে নতুন নতুন মোবাইল হচ্ছে হাতে আসা শুরু করলো, মানে অনার্স সেকেন্ডারের দিকে আমার ফোনে কথা বলতে খুব ভালো লাগতো। আর অনার্সে থাকতে আমি হচ্ছে মেইনলি পর্দাটা মেনটেন করতাম, মনে হয় শুধুমাত্র আমাকেই আর কি। আমার ফ্রেন্ডরা এখন যদি দেখে, এমন অনেক ফ্রেন্ডরা আছে আমাকে হিজাবে দেখলে চিনবে, এমনি চিনবে না। তো ক্লাসমেটদের মধ্যে হতো কি মানে ফ্রেন্ডলি রিলেশনটা ছিল, কিন্তু মানে সবার না কেমন যেন একটা আলাদা রেসপেক্টের জায়গা ছিল। যেমন আমার একটা ছেলে ফ্রেন্ড হয়তো একটা মেয়ে ফ্রেন্ডের সাথে একটা দুষ্টামি করে একটা কথা বলবে, জিনিয়া তুই একটু সামনে আগা, ওর একটা কথা বলবো। তো আমার আরেক ফ্রেন্ড বলতো এই ওর সামনে বলতে পারলে ওর সামনে কেন বলবি না, বলে দে না, মানে আমার একটু হুজুর হুজুর মনে করতো আর কি। যাই হোক, তো ওই রকম একটা মজার ব্যাপার। আর কবিতা, তখন আমি বুধ হয়ে আসছি যে কবিতা প্রেজেন্টেশন, আমি তো তখন এইদিকে কিছু একটা করব, কিন্তু আসলে এই যে জীবনে আমি কিছু করতে পারবো না এইদিকে, ওইটা তো আর ওই সময় আমি বুঝিনি। যাই হোক, তো তখন দেখা যেত কি আমার কিছু কিছু ফ্রেন্ডরা, ক্লাসমেটরা মানে চাউর হয়ে গেছে যে আমি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারি, এবং আমি তখন টুকটাক কবিতা লিখতামও। ফ্রেন্ডরা খুব উৎসাহ দিত, খুব পছন্দ করতো। তো প্রায় দেখা যেত 2-1 ফ্রেন্ড আছে যারাও খুব কবিতা পছন্দ করতো, ফোন দিলে কথা বলে জিজ্ঞেস করতো যে কবিতা আবৃত্তি করে শোনা। তো কবিতা আবৃত্তি করে শোনাতাম। আর কবিতা আবৃত্তি কেউ শুনতে চাইলে আমার মনে হতো যে আমার সবচেয়ে প্রিয় জায়গা। মানে এমনও হয়েছে যে আমি ভাত খাচ্ছি, আমার কোনো একটা ফ্রেন্ড বলতেছে যে দোস্ত একটা কবিতা শোনা, মনটা আমি ভাতের প্লেট সাইডে রেখে কবিতার বই নিয়ে এসে কবিতা শোনাতাম। মানে এটা আসলে ওর ভালো লাগার চেয়ে আমার ভালো লাগার এরকম। তো পরে যাই হোক, এরকম কথা টথা বলতে বলতে মানে ফোনে কথা বলতে আমার ভালো লাগতো। আর অনেকে হয় না যে ফোন দিলেই মানে মেয়েরা বিশেষ করে ফোন রং নাম্বারে আসলে একদম খুব ওভার রিয়েক্ট করে। আমি আবার ওভার রিয়েক্টটা করতাম না, কারণ আমি জানতাম যে আমি এমন কোন আকাশের চাঁদ না যে আমার যখন ফোন করে একদম মানে কেউ একদম খুব বিরক্ত করবে, এরকম করেও নাই কেউ কখনো। তবে অসুন্দর হওয়াতে আমার একটা অ্যাডভান্টেজ ছিল কি, আমার জীবনে মানে ওই যে কি বলে দুষ্টামি করার মতো কেউ আমার জীবনে আসে নাই, মানে ফান করার জন্য বা একটু টাইম পাস করার জন্য এরকম কেউ আসে নাই, বা আপনি সুযোগও দেন না, সুযোগ দেই নাই, মানে তাদের চোখে আসলে তো পড়ার মতো আমি ছিলামই না, সেজন্য। যাই হোক, এরপরে একদিন কি হলো, আমার হচ্ছে আমার মেজো চাচা আমাদের বাসায় কিছুদিন ছিল, এখানে একটা কোম্পানিতে জব করতো। তো ওনার সাথে দেখা করার জন্য ওনার এক দূর সম্পর্কে আত্মীয় আসছিল, আমরা দুলাভাই বলতাম আর কি, দুলাভাই লাগে। দুলাভাইয়ের হচ্ছে একজন কলিগের সাথে আমার একদিন কথা বলাই দিল। তো উনি কথা বলার পরে কেমন আছো, ভালো আছো, বাস এটুকুই। তো এর মধ্যে হঠাৎ করে একদিন উনি ওই দুলাভাইয়ের ওই মানে কলিগটা হঠাৎ করে একদিন ফোন দিয়ে ওনার নাম বললো যে আমি অমুক। তা আমি ওনার নামটা চিনতে পারছিলাম না, কারণ দুলাভাইয়ের কলিগ। হ্যাঁ, দুলাভাইয়ের কলিগ। আপনার আপন দুলাভাই? না, ও যে আমার চাচার দূর সম্পর্কে, কিন্তু মানে সম্পর্কটা খুব ভালো ছিল, উনি মানুষ হিসেবে খুব ভালো ছিল, তো ভালো লাগতো আর কি। আর উনিও খুব স্নেহ করতো। তো এর মধ্যে উনি হচ্ছে ওই ভাইয়াটা হঠাৎ করে ফোন দিয়ে অ্যারাবিক না কেমন একটা আনকমন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল। তা আমি বলতেছি, তা আমি এক তো নামটা চিনতে পারতেছি না, আর হচ্ছে কথা বলার পর ভালো লাগে না। তো এর মধ্যে হচ্ছে উনি আমাকে মানে এর আগে আবার যখন বাংলাদেশে থাকতে কথা বলেছিল, তখন আমাকে যেদিন আমার সাথে প্রথম কথা বলেছিল, পরের 1 ঘন্টা পরে ফোন দিয়ে আমাকে বলতেছে, তুমি কি আমার নাম্বারটা কাউকে দিয়েছো? এই কথাটা শুনে আমার এত রাগ উঠছে যে আমি ওনার নাম্বার কাকে দিতে যাব। আমি একটু ক্লিয়ার করার জন্য বলি, মানে আপনার দুলাভাইয়ের কি হয় সম্পর্কে? উনি কলিগ, দুলাভাই কলিগ। সো উনি আপনার সঙ্গে কথা বলতো? হ্যাঁ, কেন কথা বলতো? না, কথা বলতো না, একদিনই বলেছে। হ্যাঁ। আচ্ছা। এবং উনি ম্যারিড, ওইরকম কোনো মানে অন্য কোনো সো উনি আপনাকে চার্জ করছে যে নাম্বারটা কাউকে দিয়েছে, নাম্বারটা ওনার কাউকে দিয়েছে কিনা। তো আমার খুব রাগ উঠেছে, এবং মানে এটা জাস্ট একটা মানে একটা নতুন মানুষের সাথে পরিচয় ছাড়া আর কিছু না। উনি কোথায় থাকতো ওই সময়? উনি তখন বাংলাদেশে ছিল, কিন্তু হঠাৎ করে একদিন যে বললাম না, একটা আনকমন ল্যাঙ্গুয়েজে কথা বলতে
করতেছে, পরে বললো যে উনি ইতালি চলে গেছে। হ্যাঁ, তো এখন উনি 2-1 দিন আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে ওনার পাশে একদিন একটা ওনার এক আত্মীয় এসে কথা বলতেছে। এখন উনি ফোর্স করতেছে, জিনিয়া শোনো, আমার এক কি জানি বললো, কি জানি সম্বন্ধী না কি জানি বলে, ওইরকম মানে কোনো একটা রিলেটিভ আছে পাশে, কথা বলো। আমি নাম বলি, ওই ভাইটার নাম ছিল আলী ভাইয়া। হ্যাঁ, তো আলী ভাইয়া আমাকে ফোর্স করতেছে যে আমার একটা আত্মীয় আছে, কথা বলো। তো আমি উনাকেই আমার আসলে সত্যি কথা বেশি একটা ভালো লাগে না। আলী ভাইকে ভালো লাগে না, ভালো লাগে না, কারণ উনি যে আমাকে বলছে যে কাকে নাম্বার দিছিল, আমার খুবই প্রেস্টিজ লাগছে। তো আমি ওই লোকের সাথে কথা বলবো না, কিন্তু আমি ওই পাশ থেকে শুনতে পাচ্ছি ওই লোক বলতেছে না 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 কথা বলবো না, মানে উনি ইন্টারেস্ট দেখাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, আমার এই জন্য আরো রাগ করতেছে। তখন আপনি অনার্সে? তখন উনি অনার্স সেকেন্ড ইয়ারে, বা হ্যাঁ সেকেন্ড ইয়ারে হবে। হুট করে কেন কথা বলা দিবে? এটাই তো আমি পরে বলছি, কথা বলার কারণ আছে। তো পরে আমি জাস্ট পরে আমারও একটু খুব লাগলো। আর ততদিনে আমার একটা কনফিডেন্ট বেড়ে গেছে যে আমি কারোর সাথে কথা বলেছি, আমার সাথে কথা বলতে বাধ্য। মানে আমি খুব মজা করে কথা বলতে পারতাম, এবং এটা আমার ফ্রেন্ডরা সবাই বলতো যে মানে আমার শুধু আমার কথা শোনার জন্য আমার ফ্রেন্ড এসে বসে থাকতো। আর আমি খুব মজা করে কথা বলতে পারতাম, আমার সাথে কেউ কথা বললে বুধ হয়ে সারাদিন কথা শুনতে পারতো, এরকম মেহমানদারি আমি না করলেও মানে শুধু কথা শোনার জন্য বসে থাকবে, এরকমও ফ্রেন্ডরা আসতো মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, তো আমার খুব মানে ততদিন আমার কনফিডেন্ট আছে যে আমার সাথে কথা বললে আবার তো কথা বলবেই। আমার কথা আমি কথা বলি না বলি, সে যে আমার সাথে কথা বলতে চায় না, এটা খুব বিরক্ত লেগেছে। তো পরে যখন ফোন দিল, উনি যখন সালাম দিল, মানে উনাকেও একদম ধরে বেঁধেই কথা বলাচ্ছে, আর আমাকেও ধরে বেঁধেই কথা বলাচ্ছে। তো উনি সালাম দিল প্রথমে, তো আমি সালামের উত্তর দিয়ে আমি বললাম, যাক ভালো হয়েছে, আপনি তো কথা বলতে চান নাই, কিন্তু দেখলেন 70টা নেকি পেয়ে গেছেন কথা বলে। আর আমি তো আপনার থেকে লস প্রজেক্টে আছি, আমি তো সালামের সবটা কম পেলাম। তো যাই হোক, ওই দিন খুব বেশি কথা হয়নি, এবং মানে উনিও খুব বেশি কথা বাড়ায়নি। তো যাই হোক, আমার এর মধ্যে আর উনি তখন দেশে ছিলেন? দেশের বাইরে, উনি দেশের বাইরে ছিলেন, উনি ইতালি ছিলেন। তো এর মধ্যে লোকের নামটা কি জানতে পারি? ওমর ফারুক। ওমর ফারুক, ওকে, জি, ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলি। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে আমি ওনার কথাও ভুলে গেছি, ওনার নামও আমার মনে নেই। অনেকদিন পরে আবার হঠাৎ করে এই মানে ফারুক ভাইয়া, তখন ফারুক ভাইয়া বলতাম, ওই ফারুক ভাইয়ার নামও আমার মনে নাই, ওনার কথাও আমার মনে নাই। তবে এটা মনে হয়েছে যে উনি ইমপ্রেসড হয়েছে, যে একেবারে খুব কথা বলতে চাচ্ছিল না, ওই ভাবসা ভার নাই, ভাবতে ভালো করে কথা বলতেছিল। তো যাই হোক, এরপরে হঠাৎ করে একদিন, অনেক দিন পর একদিন ফোন দিয়েছে। তো ফোন দেওয়ার পর আমি তো চিনি নাই, পরে বললো যে আমি আলী ভাইয়ার কি জানি লাগে, এটা বললো। তো আমিও কথা বললাম। তো এর মধ্যে উনাকে না, ওই যে কথা বলতে চায় নাই দেখে আমার একটু ভালো লাগছে। আর আসলে মানে কিছু ভালো লাগা মনে হয় আল্লাহ গড গিফটেড ভাবেই রেখে দেয় মনের ভিতর। মানে পৃথিবীর কাউকেই আর ওই জিনিসটা লাগে না, ওইটা কেন জানি লাগে, ওইটা আল্লাহই ভালো বলতে পারে। তো যাই হোক, পরে কথা বললো। তো পরবর্তীতে আমি জানতে পেরেছি ও আসলে আলী ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছে, এটা বলে যে মিতুর তো জন্মদিন আমাকে বলছিল তারিখটা, তো আমি ওরে উইশ করবো, ওর ফোন নাম্বারটা আমাকে দেন। কারণ প্রথম দিন তো আলী ভাইয়ের ফোন থেকে কথা বলছিল, আমার ফোন থেকে তো আর বলে নাই। তো ফোন নাম্বারটা নিয়ে ওরে বলে দিছে, আলী ভাইয়ের বলে দিছে এই নাম্বারটা আর কাউরে দিয়েন না। তো এটা আমি পরবর্তীতে জানতে পারছি, ওই সময় তো আর জানতাম না। তো ফোন দেওয়ার পর কথা বলছি। আমার কথা হচ্ছে, উনি তো আমার সাথে কথা বলতে চায় নাই, ওনারে বলাই ছাড়বো, আর কোনো কিছু ইন্টেনশন ছিল না। আমার কথা হলো, আমি যদি না বলি না বলবো, কিন্তু উনি বলবে না কথা, এটা আমার কাছে খুবই প্রেস্টিজিয়াস লাগতেছিল। তারপরে যাই হোক, এরপরে কি হইলো, আমরা তখন 5টা ফ্রেন্ড ছিলাম। এর মধ্যে যে বললাম না, হীনমন্যতা নিয়ে কিন্তু বড় হয়েছে। অনার্সে উঠে আমার একটা ফ্রেন্ড হলো, খুবই এক্সট্রোভার্ট, এবং ও দেখতে ভালো ছিল না, মানে আমাদের মতোই। এবং ওর সাথে মানে ও তখনকার সময় যতটা বোল্ড স্ট্রং, আমি ওই মেন্টালিটিতে আমি ছিলাম না। কিন্তু ওর কাছ থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি, অনেক। মানে এই যে আমার হীনমন্যতাটা নিয়ে আমি নিজেই মজা করা শিখেছি ওর কাছ থেকে। এইটার আগে আমি মানে মানুষ আমাকে অসুন্দর বলার আগে আমি 10 বার বলে দিতাম, মানে অন্য কারো বলারই সুযোগ দিতাম না। সে কয়বার বলবে আমি তার আগেই বলে দিতাম, এরকম। আর এইটা আসলে তখন আর দুর্বলতা মনে হয়নি, মনে হয়েছে যে যাক, মানে আমি তো আমাকে চাইলে সবকিছু নিয়ে এনজয় করা। হ্যাঁ, সবকিছু নিয়ে, মানে ওর অবদান আমার জীবনে আসলে সত্যি কথা। ও আমাকে হাতে ধরে শেখায় নাই, কিন্তু আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এবং আমার ছোটবেলা থেকে একটা জিনিস ছিল কি, আমার তো বড় ভাই বোন ছিল না, আমি চতুর্দিকে আশপাশ থেকে অনেক কিছু আমার ব্রেনে নেওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, ওই সময় মানে দেখা যেত কি, ওই যে ফারুক ভাইয়ের সাথে কথা বলতাম, আর আমার ওই ফ্রেন্ডের নাম হচ্ছে বিথি। আমরা 5টা ফ্রেন্ড ছিলাম, একদম মানিকজোড়।
ও যখন ফোন মানে ফারুক ভাইয়া যখন ফোন দিত, উনি যখন ফোন দিত, তখন আমার এই ফ্রেন্ড আবার খুব মানে মজা ছিল, আর ওর হচ্ছে বন্ধু বান্ধবটারে একদম সবাই তুই তো কারি তুমি টুবি এরকম করে বলতো। তো মানে আমরা আবার মজা করতাম, আমি আমার ফ্রেন্ডের সাথে মজা করতাম, দেখ তুইও দেখতে সুন্দর না আমিও সুন্দর না, তা আমাদের যারা বিয়ে করবে তাদের তো পুরাই লস প্রজেক্ট, হ্যাঁ আমাদের যদি কেউ বিয়ে করে পুরাই লস প্রজেক্ট, তাহলে তুই মনে কর তুই আর আমি এক ঘরেই যাবো, তাহলে হাফ হাফ মিলে এক হয়ে যাবে। মানে এগুলো কিন্তু মজা, এমন না যে ইম্যাচুরিটি, মজা করতাম যে ঠিক আছে তাহলে এক ঘরে গেলে হাফ হাফ মিলে এক হয়ে যাবে, হাজবেন্ডের আর লস হবে না। তো এরকম মজা করে করতাম। তো এই মজাগুলো আমি তো আবার সারাদিনে যা বলতাম, ফারুক ভাই যদি ফোন দিত না ওইটা আবার বক বক করে ওইটা শেয়ার করতাম। উনি তো ওইখানে কাজ করতো সারাদিন, আর হচ্ছে মানে ফ্যামিলির সাথে তো আসলে একটা পর্যায়ে গিয়ে ছেলেরা আর ওইভাবে ফ্রিনেসটা আর পায় না। তো আমাদের সাথে যখন কথা বলতো না, আমার মনে হয় উনি একটু ব্রেদিং স্পেস পাইতো, মজা পেতো আর কি। তখন কি জানেন আপনি ফারুক ভাই কে, কোথায় থাকেন, কি অবস্থা? না আমি শুধু মানে আমি জানিও না, আমার জাস্ট ভালো লাগে কথা বলতে, এই জন্যই আমি বলি এটার কোনো ভবিষ্যৎ নাই, এবং এটা নিয়ে ওনারে নিয়ে আমার আসলে অত বেশি মাথা ব্যথা নেই, কিন্তু মানে মনের অজান্তে কিছু একটা ফিল করতাম যেটা আমি আর কারো বেলায় করি নাই আমার সারা জীবনে। উনি জানতো ওই সময়টাতে? না 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 জানতো না। উনি ফারুক ভাই কিন্তু ওই সময় এট এ টাইম আমার সাথে কথা বলতে পছন্দ করে, সেম ওয়েতে আমার বান্ধবীদের সাথেও সেম ভাবে, মানে একটা বলতে পারেন যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। আমার দুলা ভাই পরে বলেছে আমাকে যে ওই আমার চাচা আর কি বলেছে যে মিতু তো বড় হয়েছে, ওর জন্য ভালো ছেলে টেলে পাইলে দেখো। ওকে, সো এই জায়গা থেকে নাম্বারটা শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আই গট দিস। ইন্টেনশন নিয়েই হচ্ছে আলী ভাই ওকে, আর আপনি তার সাথে সারাদিন কথা বলে মজা নিচ্ছেন, আলটিমেটলি ওদিকে কোনো না ইন্টারেস্ট না। নাই। আর আলী ভাইও কিন্তু ওকে বলে নাই, ওই ফারুক ভাইয়াকে বলে নাই যে আমার নাম্বারটা কেন মানে দিয়েছে বা কথা কেন বলেছে, ওইরকম কিছু ওনাকেও বলে নাই আমাকেও বলে নাই। আমরা জাস্ট একটা খুব ভালো ফ্রেন্ডশিপ, সারাদিন কি করি বান্দরামি যা কিছু করি ফ্রেন্ডরা সবাই মিলে সারাদিন, আমি এসে বকবক করতেছি, আমার বাসায় এসে বসে আমার ফ্রেন্ডরাও সবাই মিলে ফারুক ভাইয়ের সাথে কথা বলতেছে, মানে একদম কমন একটা ফ্রেন্ডশিপ বলা যায় এরকম। তো যাই হোক, পরে ওই যে বললাম যে কেয়ারের ব্যাপারটা, মানে রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি পাচ্ছি না, বা গাড়িতে উঠলে কোথায় উঠবো না উঠবো, মানে আমার সাথে থাকতো না কিন্তু আমার সাথে চেয়ে কম না এরকম। খুব ভালো একটা, আর সবচেয়ে বড় কথা খুব উৎসাহ দিত, আর কবিতা আবৃত্তি উনি শুনতেও খুব পছন্দ করতো, আর ও হচ্ছে খুব ভালো গান গাইতে পারতো। আচ্ছা, ফোন দিলে আমার গান শোনাইতো এবং খুব ভালো গান গাইতো, আমার ফ্রেন্ডরাও খুব পছন্দ করতো। তো আর সবচেয়ে বড় কথা কি, অতদিন আমরা বুঝে গেছি ওর মানে সোলটা ক্লিয়ার, একদম ভালো ভালো একটা, অন্য কোনো ইন্টেনশন নাই, জাস্ট কথা বলবো। একদম খুব ভালো একটা মানুষ। এবং আমরা এতগুলা ফ্রেন্ড মিলে কথা বলতেছি, আমাদেরও যে একটা মানে আউল ফাউল ভাবতেই পারতো না, কিন্তু ওরকম না। তখন নতুন স্কাইপটা মানে ভিডিও কলটা মাত্র নতুন, মাঝখানে কিন্তু আমি ওনাকে দেখি নাই তো, আর উনিও আমাদের দেখে নাই। তো এর মধ্যে আর দেখা করার আসলে ওইরকম সুযোগও নাই, ওইভাবে চিন্তা ভাবনাও নাই। কথা বলতে ভালো লাগে, কথা বলি, ওনারও ভালো লাগে। তো 2007-এর দিকে সম্ভবত, মানে 7-এর শেষের দিকে বা 8-এর শুরুর দিকে হবে, আমার ছোট খালামণির বিয়ে হয়েছিল মোবাইলে। আমার ছোট খালামণি হচ্ছে খালুজিকে দেখে নাই। তো মানে ওই দিন তখন নতুন শুনছে যে আমাদের এদিকে একটা সাইবার ক্যাফেতে কথা বলা যায়, হচ্ছে চেহারা দেখে কথা বলা যায়। ওই সময় তো 1 ঘন্টা বসে থেকে 1 সেকেন্ড দেখা যেত না, কিন্তু অনেক মূল্যবান ছিল ওই সময়টা। আমরা কেজে গুজে গিয়ে বসে থাকতাম যে কথা বলবো, আব্বুর সাথে কথা বলার সময় আমরা এরকম করতাম। তো এর মধ্যে আমার ছোট খালামণি গেছে খালুজির সাথে কথা বলতে, আমি আর আমার ইমিডিয়েট যে ছোট বোনটা ও গেছে সাইবার ক্যাফেতে। তো এর মধ্যে ওই দিন আবার মানে কাকতালীয় ভাবে ফারুক ভাইয়ের হচ্ছে ছুটির দিন ছিল। তো ছুটির দিন ছিল দেখে ও তখন মানে ওই দিন সাইবার ক্যাফেতে যেত, এমনি রেগুলারই যেত। তো ওই দিন হঠাৎ করে আমি তো বললাম সারা রাস্তায় আসতেছে, আমি তো মানে কথা বলতেছি, কিন্তু এর মধ্যে আমার পেটে আর এমন কিছু নাই আমার জীবনে বাকি জীবনের সাথে শেয়ার করা হয় নাই। আমি তো এর মধ্যে আমি বলতেছি আমার খালামণি তো আজকে হচ্ছে খালুজিকে দেখবে, জীবনেও দেখে নাই, বিয়ে হয়েছে কিন্তু দেখে নাই, আজকে প্রথম দেখবে। তো আমার খালাম্মা খালুজির সাথে কথা বললো, মানে 1 ঘন্টা বসে থেকে 1 পলক দেখলো। তো এর মধ্যে বলে কি, আচ্ছা তুমি এক কাজ করো, আমার ইমেল নাম্বারটা দিলাম, তুমি হচ্ছে করো, একটু বসো মেইল স্কাইপে, হ্যাঁ তখন তো স্কাইপ ছিল, স্কাইপে বসো। তো আমি তো এমনি মানে আমার খালামণিরা আমার ভাববে যে কত পাকা পাকছে, এমনি কথা বলি, কিন্তু এটা সবাই জানে, আমার আম্মু জানে, আমার বোনরা জানে। এবং কথা যে বলি আমি কোনো আড়ালে আবডালে গিয়ে বলি না, আমার বোনদের সামনে বলি। কোনো মানে কারণ আছে ওনার সাথে আমার এমন কোনো গোপন কথা নাই যেটা আমার আসলে লুকায় টুকায় বলতে হবে। সারাদিন ফাইজলামি করতেছি, আম্মার সামনে এই কথা বলতেছি। আর আমিও না খুব আশ্চর্য হয়েছে, আম্মু সারা জীবন এত শাসনে বড় করছে, এইখানে কথা বলে না কিছু বলতো না। আমার আম্মুর সাথেও কথা বলছে, কারণ অনেক সময় দেখা যেত ফোন করলে আমার না পেলে আম্মুর সাথে কথা বলতো, আমার বোনদের সাথে কথা বলতো, মানে একদম ফ্যামিলিয়ার হয়ে গেছিল। আমি তো বসবো না, এখন তো আমি দেখতে সুন্দর না, এটার জন্য একটা হেজিটেশন আছে। আর হচ্ছে আমার খালামণি আমার ভাববে কত পাকা পাকছে। তো এই জন্য পরে আমি বলতেছি, খালামণি ফারুক ভাই বলতেছে স্কাইপে বসার জন্য, বসবো। তো বলতেছে আচ্ছা বসো।
তো এখন বসছি পরে তো আমি বলছি তাহলে আমি মুখ মেকআপ কিন্তু খুলতে পারবো না, এমনি বসবো, মৌসুমি আছে আমার পাশে, আমার ছোট বোন, দেখলে বসবো, সমস্যা নেই। আচ্ছা বসলাম, এখন বসার পরে বলতে চাচ্ছি একটু মেকআপটা খুলবো, চেহারাটা দেখি। আপনি তখন দেখছেন ফারুক ভাইকে? হ্যাঁ হ্যাঁ ওই ফার্স্ট দেখলেন? হ্যাঁ ওই ফার্স্ট দেখলাম, বড় বড় চুল। তখন একটা মজার ব্যাপার ছিল, আচ্ছা ওটা একটু পরে বলি। বড় বড় চুল, ওরে দেখে আমার মেজো বোন, মানে আমার মেজো বোন অনেক সহজ সরল, মানে হাসতে হাসতে মানে পাগল হয়ে যেতেছে এরকম অবস্থা। তো ওই পাশ থেকে ফারুক ভাই খুব আনইজি ফিল করতেছে, মজাও পাচ্ছে, আনইজিও ফিল করতেছে। তো হঠাৎ করে আমি আমার বোনের দিকে তাকায়, ওর মানে এক্সপ্রেশনটা দেখতে দেখতে ঘুরে তাকায়, দেখি স্কাইপের চেয়ার খালি, ওই পাশে চেয়ারে আর নাই, দেখি চুল বেঁধে আসছে, মানে শোল্ডার পর্যন্ত চুল ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে বাবলি চুল ছিল আর কি। তো চুল বেঁধে আসছে, তো এখন জিজ্ঞেস করতেছে এখন চলবে, এখন আর হাইস না। তো ওইরকম আমি বাসায় আসার সময় কথা টথা বললাম খুব ভালোই, মানে এমন না যে খুব ডিসঅ্যাপয়েন্টেড হইতে দেখি নাই, আর আমিও খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড না। কিন্তু ততদিনে কিন্তু আমার আসলে মেকআপ করলেন? হ্যাঁ হ্যাঁ মেকআপ করলাম, আমার খালামণি পারমিশন দিয়েছে, খালামণির সামনে। তো আমি ভাবছি যে ঠিক আছে, আজকে থেকে আর ফোন দিবে না, শিওর আজকে থেকে তো আর ফোন দিবেই না, আর আমি ফোন দিয়ে শুধু শুধু আমি হ্যাংলা হবই না, হ্যাংলামি করবো না। এর মধ্যে দেখলাম ফোন বাজতেছে, আমি তো পুরো সারপ্রাইজ যে এই চেহারা দেখে আমার ফোন দিচ্ছে, এটা আমার কাছে খুবই আশ্চর্য। আমি ফোনটা ধরে আমি বলতেছি আপনি এখনো পালান নাই? আমি তো ভাবছি আপনি আর ফোন টোন দিবেন না। পরে বলতেছে কেন, ফোন না দেওয়ার মতো কি আছে? পরে আর আমার আবার হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের প্রবলেম আছে, তো এই কারণে হচ্ছে কি আমার ওই যে পলিসিস্টিক হলে তো কিছু কিছু সিমটম থাকে, যেমন মুটিয়ে যাওয়ার প্রবণতা। তখন মোটা ছিলাম না, তখন স্লিম ছিলাম ঠিকই, কিন্তু প্রচন্ড ইয়ে ছিল, একনির প্রবলেমটা ছিল প্রচুর। আর ইয়ে হলে মানে পলিসিস্টিক হলে আরো কিছু কিছু মানে সমস্যা হয়, যেমন ঘাড় কালো হয়ে যায়, মানুষ স্কিনে প্রচন্ড ব্রনের স্পট হয়, হলে যেতে চায় না, আর মোটা হওয়ার প্রবণতাটা বেশি থাকে। কিন্তু ওই সময় মোটা ছিলাম না। তো যাই হোক, পরবর্তীতে আমি ভাবলাম যে আপনি আর পালান নাই, তো যাই এরপরে আর কথা বাড়লো, আর ওইদিকে দেখলাম যে ওইখানে চেহারা টেহারা নিয়ে ওনার কোনো হেজিটেশনই নাই।